হুজুর নমস্কার। যতনানু খুলুম খা। রাজ্যে মন্ত্রিসভায় কি পরিবর্তন হবে? রাজ্য সরকারে তিপ্রা মথার যে দুজন মন্ত্রী রয়েছেন তাদের মধ্যে একজনকে কি মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হবে? একজন যিনি তিপ্রা মথার সদস্য হলেও তিপ্রা মথার সঙ্গে সাম্প্রতিক কালে যার সম্পর্কে অবনতি হয়েছে, তিপ্রা মথার অধিকাংশ নেতা ওই মন্ত্রীর বিরুদ্ধে, এবং দেখা গেছে যে এডিসি নির্বাচনে অনেকের অভিযোগ ছিল যে তিপ্রা মথার ক্যান্ডিডেটকে বিজয়ী করার জন্য মন্ত্রী নাকি কোনো ভূমিকা পালন করেননি। অনেকের এইরকমও গুঞ্জন রয়েছে যে মন্ত্রী তিপ্রা মথার অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারানোর জন্য কাজ করেছেন। এই নির্বাচনে তিপ্রা মথা 24টি আসন পেয়েছে। এটা যত গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তিপ্রা মথা খোয়াই জেলাতে দুর্দান্ত রেজাল্ট করেছে। খোয়াই জেলার রেজাল্ট তিপ্রা মথার জন্য এবার প্রেস্টিজ ওয়ারের মতন ছিল। যদি দেখা যেত যে খোয়াই জেলাতে তিপ্রা মথা বাজে রেজাল্ট করেছে এবং বিজেপির ক্যান্ডিডেট জিতে গেছে, তাহলে এই খোয়াই জেলা থেকে জিতে এসে তিপ্রা মথার হয়ে মন্ত্রিসভাতে সদস্য হওয়া নেতার বিজয় হিসেবে এটা দেখা হতো। কারণ হলো অনেক দিন ধরেই এই নেতার সঙ্গে তিপ্রা মথার একটা ঝামেলা চলছে। কেউ কেউ তো গাদ্দার পর্যন্ত বলেছে, বিশ্বাসঘাতক পর্যন্ত বলেছে। তিপ্রা মথারই এমএলএ আপনার দেখা গেছে কটূক্তি করেছেন, এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এবং একটা সময়ে তো প্রচার এমন পর্যায়ে যায় যে সেই নেতা মন্ত্রিসভাতে উপমুখ্যমন্ত্রী হবেন, অর্থাৎ তার প্রমোশন হবে, এবং তিনি 7-8 জন বিধায়ক নিয়ে তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। এইরকম প্রচার ব্যাপকভাবে আপনার ছড়িয়ে পড়ে, এবং এটা শুধু ত্রিপুরার ভেতরে না, ত্রিপুরার বাইরেও এই প্রচার ছড়িয়ে পড়ে। এবং অনেকেই মনে করেছিলেন যে তিপ্রা মথার রাজনীতি শেষ হয়ে যাবে যদি কয়েকজন এমএলএ কে নিয়ে এই মন্ত্রী তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগদান করেন, এবং বিজেপি এতটাই শক্তিশালী হয়ে যাবে যে এরপরে বিজেপি সমতল এবং পাহাড় উভয় জায়গাতে একচ্ছত্র অধিপতি হিসেবে রাজত্ব করবে। তিপ্রা মথা ধীরে ধীরে ফিনিশ হয়ে যাবে। এইরকম একটা অবস্থাতে এডিসির নির্বাচনটা অত্যন্ত ক্রুশাল ছিল। দেখা গেছে যে মন্ত্রী যিনি হয়েছেন তিনি আসারামবাড়ি কেন্দ্র থেকে 2023-এ তিপ্রা মথার ক্যান্ডিডেট হিসেবে আপনার 18,328 ভোটের মার্জিনে বিজয়ী হয়েছিলেন। বুঝতে পারছেন? তাহলে বিরাট মার্জিনে তিনি বিজয়ী হয়েছিলেন। এবার যদি দেখা যেত যে এই এলাকাতে যদিও বিধানসভার কেন্দ্র আর আপনার এডিসির কেন্দ্র এক না, তাতে পার্থক্য রয়েছে, কিন্তু তবুও মোটামুটি এই এলাকার মধ্যে যদি দেখা যেত যে তিপ্রা মথার ক্যান্ডিডেট হেরে গেছে, তাহলে ধরা যেত যে তিপ্রা মথার গুরুত্ব কমে গেছে, মানুষ তিপ্রা মথাকে বর্জন করেছে, এবং বিজেপি অথবা বিজেপির প্রতি যারা সমর্থন রাখছে তাদের প্রতি মানুষের দুর্বলতা চলে এসেছে। দেখা গেছে যে হালাহালি আসারামবাড়ি কেন্দ্রে এবার তিপ্রা মথা 11,660 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। অর্থাৎ তিপ্রা মথার হয়তো বিধানসভাতে যে মার্জিন, এই মার্জিনের তুলনায় এখানে মার্জিনটা একটু কম হবে, যদিও এলাকা যেহেতু আলাদা আলাদা, কিন্তু জিতেছে বড় ভোটের ব্যবধানে। তার মানে এটা পরিষ্কার হয়ে গেছে যে এই অঞ্চলে তিপ্রা মথার যে দাপট, সেই দাপটটা এখনো রয়ে গেছে। শুধু তা না, তার যে পার্শ্ববর্তী কেন্দ্র রামচন্দ্রঘাট, এই রামচন্দ্রঘাটে তিপ্রা মথা 18,187 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। এইবার কথা হলো, তিপ্রা মথা যেহেতু মন্ত্রীর সাহায্য ছাড়াই এই অঞ্চলে বিরাট এলাকাতে মানুষের ভোট পেয়ে, ব্যাপক ভোট পেয়ে বিজয়ী হয়েছে এবং বিজেপিকে হারিয়ে দিয়েছে, বা বিজেপির প্রতি যারা দুর্বল বলে প্রচারিত তাদেরকে হারিয়ে দিয়েছে, সেহেতু এবার কি মন্ত্রী পদত্যাগ করবেন, বা তিপ্রা মথা কি মন্ত্রীকে পদত্যাগ করতে বলবে, অফিসিয়ালি চিঠি দিয়ে স্পিকারকে বলবে কি মন্ত্রীকে সরিয়ে দিতে, অথবা মন্ত্রীকে চিঠি দিয়ে বলবে কি পদত্যাগ করতে? এটা এই মুহূর্তে কিন্তু মানুষের মুখে মুখে ঘুরে ফেরা একটা বড় কথা এটা। কারণ মানুষ এবার এটাই জানতে চাইছে যে মন্ত্রীর
কি প্রমোশন হবে, উপমুখ্যমন্ত্রী হবেন? যদি হয় তাহলে বোঝা যাবে যে বিজেপি তিপ্রামথাকে চ্যালেঞ্জ দিচ্ছে, যে তিপ্রামথার বিরুদ্ধে যাওয়া অবস্থাতেও বিজেপি তাকে ছাড়তে রাজি না। আর যদি দেখা যায় তিপ্রামথার কথা অনুসারে, ধরুন তিপ্রামথা চিঠি লিখলো রাজ্য সরকারকে, লিখে বলল যে আমরা এই মন্ত্রীকে সরিয়ে নিতে চাই, আমরা অন্য আরেকটা নাম দিচ্ছি, তাকে তোমরা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করাও, অথবা আমরা মন্ত্রিসভাতে থাকবো না। তাহলে রাজ্য সরকার রাজ্যপালকে জানাবে যে অমুককে আমরা মন্ত্রিসভা থেকে সরাতে চাই, রাজ্যপাল তখন সরিয়ে দেবেন। রাজ্যপালের তো এই ব্যাপারে আর দ্বিতীয় কোনো রাস্তা থাকে না সরিয়ে দেওয়া ছাড়া। তাহলে এই রকমটা হবে। তার মানে কি এই মন্ত্রীকে কেন্দ্র করে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে কি আরেকটা রাজনৈতিক ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে অলরেডি, ধরে নিতে পারি আমরা, যেটা ধীরে 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 বড় আকার ধারণ করতে পারে? বিজেপি কি অত বড় ঝুঁকি নেবে? বিজেপি তো আশা করেছিল যে মন্ত্রী এর সঙ্গে তিপ্রামথার ক্ষোভের কারণে, লড়াইয়ের কারণে, ঠান্ডা যুদ্ধের কারণে বিজেপি তার সুবিধা নিতে পারবে। কিন্তু যখন দেখলো বিজেপি যে এই আশাটা তো পূর্ণ হলো না, মানে এই এলাকাতে বিজেপি ভালো রেজাল্ট করা দূরের কথা, তিপ্রামথা দুর্দান্ত রেজাল্ট করে বিজেপিকে হারিয়ে দিয়েছে, তখন কি বিজেপি এই আগের অবস্থানে অনড় থাকবে? বিজেপি কি এখনো তিপ্রামথা থেকে ভাঙিয়ে 7-8 জন এমএলএ কে আপনার নিয়ে আসবে বিজেপিতে? এরকম কোনো স্টেপ কি বিজেপির তরফ থেকে নেবে? আবার এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে জাগবে যে ধরুন তিপ্রামথা থেকে জানানো হলো রাজ্য সরকারকে যে এই মন্ত্রীকে পদত্যাগ করতে বলা হোক বা সরিয়ে দেওয়া হোক, তো বিজেপি কি করলো? বিজেপি তা মানলো না। বিজেপি মনে করলো যে না, আমি অমুক মন্ত্রীকে রেখে দেব, তিপ্রামথার কথা শুনবো না। না শুনলে তিপ্রামথা সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। এবার যে মন্ত্রী তিপ্রামথার টিকিটে বিজয়ী হয়েছিলেন এবং দলত্যাগ বিরোধী আইন অনুসারে তিপ্রামথার অফিসিয়াল নির্দেশ মানতে বাধ্য, সেই মন্ত্রীকে কি চাইলে বিজেপি রেখে দিতে পারবে? উত্তর হলো বিজেপি যতদিন চাইবে ততদিন রেখে দিতে পারে। কিভাবে রেখে দিতে পারে? রেখে দিতে পারে এইভাবে যে ধরুন স্পিকারের কাছে, মানে প্রথম ধরুন রাজ্য সরকারকে জানানো হলো, রাজ্য সরকার কথা মানলো না, রেখে দিল মন্ত্রীকে। এবার মন্ত্রীকে পদত্যাগ করতে বললো, মন্ত্রী পদত্যাগও করলেন না। তাহলে তিপ্রামথার কাছে এটা দলত্যাগ বিরোধী কাজ বলে মনে হতে পারে। তারা তখন দলত্যাগ বিরোধী আইন অনুসারে স্পিকারকে চিঠি লিখে মন্ত্রীকে দল থেকে, মানে মন্ত্রী বিধায়ক পদ, মানে বিধানসভায় তার যে সদস্য পদ রয়েছে সেটা বাতিল করার জন্য দাবি জানাতে পারে। এইবার স্পিকারের ওপরে সিদ্ধান্ত। স্পিকারকে দলত্যাগ বিরোধী আইন অনুসারে কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি যে অত দিনের মধ্যে তোমাকে রায় দিতে হবে। সুতরাং স্পিকার চাইলে এটাকে অনির্দিষ্টকাল এটাকে ঝুলিয়ে রাখতে পারে। এবং এইভাবে যেমন অনেক রাজ্যেই আমরা এরকম দেখেছি, স্পিকার যতদিন ইচ্ছে করেছে ততদিন এটাকে ঝুলিয়ে রেখে রেখে শেষ পর্যন্ত আরেকটা বিধানসভা নির্বাচন চলে এসেছে। তো এক্ষেত্রেও স্পিকার চাইলে রাজ্য সরকার যেটা মনে করবে সেটাই করবে, যে মন্ত্রীর বিরুদ্ধে মানে আলোচনা করবে, বারবার ডাকবে, কথাবার্তা বলবে, বিভিন্ন কিছু করবে, কিন্তু সিদ্ধান্ত জানাবে না। এই করতে করতে 2028-এর বিধানসভা নির্বাচন চলে আসবে। বিধানসভা নির্বাচন চলে এলে আর আপনার মানে বহিষ্কার করার কোনো অর্থ থাকে নাকি? তো সুতরাং এইভাবে করে করে 5টা বছর কাটিয়ে দিতে পারে। তো তার কারণে তিপ্রামথা বিজয়ী হয়েছে, বিজেপি পরাজিত হয়েছে, সব ঠিক আছে, সবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো খোয়াইয়ের রেজাল্ট। এই খোয়াইয়ের রেজাল্টের দিকে সারা ত্রিপুরা মানুষ তাকিয়েছিল এবং সবাই জানতে চাইছিল যে মন্ত্রীর সঙ্গে তিপ্রামথার যে মনোমালিন্য এবং রাজনৈতিক যে সমস্যা চলছে, এই অবস্থাতে মন্ত্রীর এলাকাতে কি অবস্থা, মন্ত্রীর এলাকাতে বিজেপি ভালো রেজাল্ট করতে পারে কিনা, মন্ত্রী সেখানে তিপ্রামথার অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারিয়ে দিতে পারে কিনা, মন্ত্রীর সঙ্গে তিপ্রামথার দূরত্ব, মানসিক দূরত্ব তৈরি হওয়ার কারণে জনগণ মন্ত্রীর পাশে গিয়ে দাঁড়ায় কিনা, তিপ্রামথা থেকে সরে যায় কিনা, এগুলো মানুষ জানতে চেয়েছিল। যখন ফলাফল বিশ্লেষণ করা হলো তখন দেখা গেল না, মন্ত্রীর এখানে দুর্ভাগ্য যে এলাকার মানুষ মন্ত্রীর পেছনে না দাঁড়িয়ে
তিপ্রা মাথার পেছনেই দাঁড়ালো। আর এইটাই এবারের এই এডিসি নির্বাচনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তিপ্রা মাথার জন্য সবচেয়ে শক্তিশালী বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণে এখনো এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি। মন্ত্রী কি পদত্যাগ করবেন, বা মন্ত্রীকে কি মন্ত্রিসভা থেকে বহিষ্কার করার জন্য রাজ্য সরকারের উপরে তিপ্রা মাথা চাপ প্রয়োগ করবে? আর যদি এরকম কোনো অবস্থা তৈরি হয়, তাহলে কি বিজেপি চাইবে যে মন্ত্রী তিপ্রা মাথার এমএলএ যিনি মন্ত্রী আছেন তাকে বিধানসভার সদস্য পদ থেকে সরিয়ে দিতে? খুব কঠিন আগামী দিনের রাজনীতি, কিন্তু রাজ্য রাজনীতিতে কিন্তু তার একটা প্রক্রিয়া কিন্তু মনে করা যায় এই রেজাল্টের মধ্য দিয়ে শুরু হয়ে গেল। কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। যত অনুকূলম সবাইকে নমস্কার।